দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কর্তৃত্বতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন প্রবাসীরা। এই অবদানের স্বীকৃতি দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। যে যেখানে আছেন, আপনার যে যেখানে কর্মরত আছেন, সেখান থেকে আপনি যদি ভোটার হন, আপনার অন্য অনেক জিনিসের অভাব আছে, পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন। ভোটার হবেন, আপনি ভোট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক, আপনি ভোট দিতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। সকালে প্রফেসর ইউনুস অনুষ্ঠান স্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান। এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। পরে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনুস। To build social business together towards a world where every individual, regardless of their background, has the opportunity to his or her potential. মালয়েশিয়ায় সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রধান শিক্ষামন্ত্রী ওয়াইব ফাদলিনা সাইদ। আজ কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরকালীন আবাসস্থলে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াইব ফাদলিনা। এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি হোটেলে দেশটির হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশ নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা এই বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজা হাকিমা বিনতে মোহাম্মদ ইউসুফ। পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করার ক্ষমতা সহ বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোটের বিধান চালু এবং ভোটের মাঠে সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দেওয়া সহ বেশ কিছু বিষয়ে ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে কমিশন। নবম কমিশন সভায় নেওয়া এমন বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করতে পারলে ভোট নিরপেক্ষ হবে বলে মত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা ভোট। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এখন আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংশোধিত এই আইন কার্যকর হবে। এর ফলে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে এই আইন প্রয়োগ করতে পারবে নির্বাচন কমিশন। আরপিওর এসব সংশোধনী নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এই যে নির্বাচন কমিশন আরপিওতে যে সংশোধনীগুলো নিয়ে আসছে, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নাই। ওইগুলি যেমন ধরেন, আপনি না ভোটের প্রভিশনটাকে আবার ফিরে নিয়ে আসা আংশিকভাবে, তাই না? তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগে মিলিটারির ইনক্লুশনটা কিন্তু ছিল না, এবার কিন্তু করা হয়েছে। যে পরিবর্তনগুলো নির্বাচন কমিশন নিয়ে আসছে, যে এগুলো যদি চলমান থাকে, প্লাস এগুলো যদি আপনি নির্বাচনের সময় প্র্যাকটিস করে, মানে তারা যদি এটাকে মেনে চলে, তাহলে এই নির্বাচন আপনার না হওয়ার আমি কোনো কারণ দেখি না, মানে ভালো না হওয়ার।
আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনের কথা মনে রাখবে মানুষ। ইলেকশন কমিশন যাতে ইলেকশন বাতিল করতে পারে যে কোনো সময়, সেই ক্ষমতা তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া, তারপরে ইভিএম বাতিল করা, এরকম অসংখ্য সুপারিশ আমাদের ছিল। তো ইলেকশন কমিশন এগুলো প্রায় সবগুলোই গ্রহণ করেছে। কাজেই আমি এই জিনিসগুলোকে ইতিবাচক হিসেবে দেখতে চাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে এই পরিবর্তনগুলো আসলে ইলেকশন কমিশন আরও বেশি শক্তিশালী হবে। মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সংশোধনীগুলো ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। 8টা ডিভিশনে আপনার নট নেসেসারি যে আপনি একদিনেই নির্বাচন করতে হবে, কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করলে আপনার ওই সেন্সিটিভ জায়গাগুলোকে আপনি এক ধরনের নিরাপত্তার জালে ঘিরে আপনি নির্বাচনটা যদি করতে পারেন, তাহলে মানুষ আরও উৎসাহিত হবে ভোটটা দিতে আর কি। তারা যে নির্বাচনী প্রশাসন, সেই প্রশাসনের উপরে তাদের যে আধিপত্য, তাদের যে খবরদারি, সেটা তারা আরও বেশি করে এস্টাবলিশ করতে পারবে, ফলে ইলেকশনটা ভালো হবে বলে আমি আশা করছি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান ছিল সব আসনে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বাদ দেওয়া হয়। 2014 সালের নির্বাচনে 153টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। আবু সদপু, মাই টিভি, ঢাকা। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা ডালিয়া পাওবর বন্যা নিয়ন্ত্রণ সতর্কীকরণ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির উত্তাল চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পাওবর কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানির উত্তাল ঢেউ দ্বিকুল উপচে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত, একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে। নীলফামারীর ডিমলা ডালিয়া পাওবর নির্বাহী প্রকৌশলী তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানির বিপদসীমার 52.15 সেন্টিমিটার। আজ সকাল 9টায় 52.20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে নিরাপদ আশ্রয়ে ঘর ছাড়ছেন বলেও জানান তিনি। নানা অনিয়মে জর্জরিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের লাগামহীন দৌরাত্ম্য, টিকিট বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায় ছাড়াও নানা অনিয়ম যেন নিয়মেই পরিণত হয়েছে এই হাসপাতালে। এদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল আল মামুনের প্রতিবেদনে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে 1960 সালে নির্মিত হয় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা অনিয়মে জর্জরিত 50 শয্যার এ হাসপাতালে প্রকোপ আকার ধারণ করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের লাগামহীন দৌরাত্ম্য ও টিকিট বিক্রয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়। সেই সাথে নৈশ প্রহরী থাকার পরও বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিয়তই বিভিন্ন মালামাল চুরির ঘটনায় প্রশ্নবিদ্ধ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। খাতা কলমে নৈশ প্রহরী হলেও দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত ঘটছে চুরির মতো ঘটনা। অন্যদিকে টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সেবা গ্রহীতাদের। টিকিটের মূল্য 3 টাকা ছিল, এখন 5 টাকা হয়ে গেছে। 10 টাকা দিছি, 3 টাকা ফেরত পাচ্ছি। ওই 5 টাকাই নেয় বা খারাপ বুঝিনি। একটা টিকিট কাটলেও 10 টাকা, 3টা টিকিট কাটলেও 10 টাকা। নৈশ প্রহরী থাকার পরও চুরির পাশাপাশি টিকিট বিক্রয়ে বাড়তি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত নৈশ প্রহরী। আমি কখনোই বেশি চাই না, নেই না। মূল্য 3 টাকা, টিকিট মূল্য 3 টাকা, 3 টাকাই দিচ্ছি। ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা করতে পারবেন না। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের এমন ঘোষণার পরও হাসপাতালে গেলে কোম্পানির প্রতিনিধিদের লাগামহীন দৌরাত্ম্যের কারণ জানতে চাইলে মাই টিভির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালায় সংশ্লিষ্টরা। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। সরকারি হাসপাতালে আপনি আসতে পারেন, আমি আসতে পারবো না। আপনি বলেন, আপনি এখানে হাত দিচ্ছেন কেন? আপনি মাইক্রোফোনে হাত দিলেন কেন? ক্যামেরাটা বন্ধ করেন। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমরা সকলকে উৎসাহিত করি যেটা টিকিটের নির্ধারিত মূল্য সেটা নেওয়ার জন্য, এবং এরপরেও যদি কারো উপরে এরকম ভাবে জোর করে টাকা নেওয়া হয়, আমি মাঝে মাঝে খোঁজ দিই, আমার কাছে সরাসরি অভিযোগ করার জন্য আমি নির্দেশনা দিয়েছি।
তবে বিষয়টি অবগত নন উল্লেখ করে জনবল সংকটকে দায়ী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সাথে ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। এরকম আমার কাছে এখন পর্যন্ত কেউ বলেনি, যেহেতু এই মুহূর্তে আমরা জনগণ নিয়োগ দিতে পারছি না। বিষয়গুলো বললেন, এগুলো আমি দেখব। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষকরা এখন ব্যস্ত আখ কাটা ও বিক্রিতে। আখ চাষে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু আখ আর আখ। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় টাঙ্গাইল জেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। আখের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষকরা জানান, সরকারিভাবে সহায়তা করা হলে আগামীতে আখের আবাদ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। ভালো ফলন হয়েছে, পোকামাকড় নাই। 25, 26, 30, 20 আমরা আবাদ করি, পাইকাররা খাতে নিয়ে যায়। পাইকাররা নিয়ে যায়, এখনো পর্যন্ত আসে নাই, কম আসতে আসবো আর কি ইনশাল্লাহ। সামনে ওই সপ্তাহের পর থেকে শুরু হবো। বাইরে ওষুধটা ঠিক মতো দিলে আমরা আবাদটা করে জুত পাই। ঈশ্বর দিস হলো বিশাল রং বেলাসি, তারপরে মিষ্টি দানা সাদাটা আল্লাহ গেলে খুব ভালো হয়েছে। প্রথমে ক্ষতি হয়েছিল, এখন বর্তমান ভালো। পোকামাকড় নাই। কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে, এমনকি তারা দেখতে পাওয়া হয়। তথ্যমতে এবছর জেলায় আখের আবাদ করা হয়েছে 451 হেক্টর জমিতে। চাষ ও ফলন বৃদ্ধি করতে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছে। প্রতি কৃষকের আগ্রহ, যারা বিশেষ করে এই ব্যবসাটা বা এই চাষটা যারা অভিজ্ঞ এবং এটাতে তারা বেনিফিট হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বরদীপ থেকে, সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট, তার মধ্যে আমরা কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি। এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি। টাঙ্গাইল জেলা বা এর আশপাশে চিনিকল নির্মাণ করা হলে আখের চাষ বৃদ্ধি পাবে আরও কয়েক গুণ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ইলিয়াস মাতবর, মাই টিভি। গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের 5 কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। উপজেলা গাজীপুর ইউনিয়নের আজৌগির চালা এলাকা থেকে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন নাহিদ হাসান, শৈশব ব্যাপারী, শিববীর মণ্ডল ও দিনার আহমেদ। মইজুদ্দিন পারভেজ তারা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে জানা গেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, তদন্ত করে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ও জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুব বিভাগ। মঙ্গলবার রায়পুর শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় 5 সহস্রাধিক নেতাকর্মীদের সমর্থকদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। রায়পুর পৌর যুব বিভাগের সভাপতি সাইফ রাকিবের সঞ্চালনায় ও উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শামসুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র ও স্বল্প সুদে ঋণের চেক প্রদান করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সভায় একযোগে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। যুব উন্নয়ন প্রশিক্ষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা ইরশাদ জাহান
মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ড, এনসিপির উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আশরাফ শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান সহ অন্যান্যরা। কুষ্টিয়ার শিল্প প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খম কবিরুল ইসলাম। মঙ্গলবার কুষ্টিয়ার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমেদ খান, অতিরিক্ত সচিব শামসুর রহমান খান, অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ কুষ্টিয়ার শতাধিক শিল্প প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। মঙ্গলবার দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাগীর সভাপতিত্বে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর সুরেশ বাটলেট, রংপুর ও ময়মনসিংহ ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জাকারিয়া গমেজ ও নীলফামারী জেলা সিনিয়র ব্যবস্থাপক এসিও অকুল চন্দ্র বর্মন। ভোলার চরফেশনে প্রবাসীর স্ত্রী সহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগে ১৪ জনকে আসামি করে দুলালহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চরফেশন উপজেলার আবু বক্কর পুরো ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতবর বাড়িতে মারধরের এই ঘটনায় আহতরা চরফেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত সহ অন্যান্য আসামিরা পলাতক। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ ইফতেখারের জানান, এ বিষয়ে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। দুঃসময়ে বিএনপি নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জানান, প্রকৃত নেতারা কখনো দলের দুঃসময়ে পালায় না, দল ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি নেতাকর্মীদের এমন কাজ না করার আহ্বান জানান মোস্তফা জামান। মঙ্গলবার রাজধানীর তুরাক, উত্তর খান, দক্ষিণ খান উত্তরায় মরহুম আরাফত রহমান কোকর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর ৫৬তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেজর কর্নের অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমির বাজার এলাকায় মঙ্গলবার বিশ্ববন্ধ সামাজিক উন্নয়ন সংঘ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি শরীফ হোসেন ব্যাপারের সভাপতিত্বে ও নাসির উদ্দিনের পরিচালনায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। এই সমাবেশে শিক্ষার্থী, তরুণ, যুব সমাজের কয়েকশত লোকজন অংশগ্রহণ করেন। সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও অংশ নেন। মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দানে মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে কালো টাকা ও গুন্ডামির দৌরাত্ম্যের অবসান হবে এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকার সুযোগ পাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। এ সময় জেলা সহ সভাপতি নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান সহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পাওয়ার জন্য এদেশের জনগণের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার হরণ করেছিল। এই বিচার চাই, সংস্কার চাই। পদ্ধতির মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, গুন্ডামি থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জলুল করিম বলেছেন, সিলেটে পাথর লুটপাটের জন্য ব্যর্থ পরিবেশী উপদেষ্টা পাথর কড়ি ছেড়ে না দিয়ে তিনি লুট করার ব্যবস্থা করে দিয়েছেন। মঙ্গলবার কিশোরগঞ্জ ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি, এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে সংসদের সকল দলের মতের প্রতিনিধিত্ব থাকবে। বিচার নির্বাচন, তার সংস্কারের কথা বলে না, বিচারের কথা বলে না, শুধু নির্বাচন নির্বাচন। কেন? নির্বাচন দিয়ে কি হবে? যদি লুটেরা, চোরেরা, ডাকাতরা, বদমাশরা, ধর্ষকরা আমার ক্ষমতা আসে, তাহলে এদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার প্রধান সড়কের অবৈধ দোকান উচ্ছেদ ও তাদের পুনর্বাসন করে শহর যানজট মুক্ত করার দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সর্বস্তরের জনগণের আয়োজনে পৌরসভার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে পৌরসভার প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, কাঙ্গাল হরিনাথ, প্রেস ক্লাবের আহ্বায়ক খান আতাউর রহমান সুজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোদালপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে কোদালপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুরু মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানা সোহাগ মৃধার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলার জুড়িতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি জুড়ি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালিক সাচ্চু। জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, তামিম আহমদ, আব্দুল বারিক খোয়েব এবং আমির হামজা সহ অনেকে।